আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্ট। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। নয়াদিল্লিতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়া এবং ভারত থেকে ছড়িয়ে দেওয়া পরিকল্পিত অপপ্রচার ও প্রোপাগান্ডা দুদেশের সম্পর্ককে সন্দেহ ও বিচ্ছিন্নতার পথে ঠেলে দিয়েছে। বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট ক্রমশ বাড়ছে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই ভারত বাংলাদেশ এবং ক্ষমতাসীন সরকারকে বিতর্কিত করার জন্য নানামুখী প্রয়াস পরিচালনা করছে। প্রতিবেশী দুদেশের সম্পর্কের তিক্ততা নিয়ে আরও তথ্য থাকছে টিআরটি ওয়ার্ল্ডের বিশ্লেষণের আলোকে তৈরি এই প্রতিবেদনে। মোটা দাগে যদি বলা যায়, ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরি হওয়ার কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ভারতীয় সিদ্ধান্ত। দ্বিতীয়ত, ভারতের শীর্ষ রাজনীতিবিদদের মদদে ভারতীয় মিডিয়া সহ নানা মহলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার। তৃতীয়ত, বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বৃদ্ধিতে ভারতের প্রচেষ্টা এবং মাইনরিটি নির্যাতনের কার্ড খেলার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার ভারতীয় তৎপরতা। দুই দেশের সম্পর্ক আরও খারাপ হয় 2 ডিসেম্বর, যখন ভারতের আগরতলায় বাংলাদেশি কূটনৈতিক মিশনে ভারতীয় বিক্ষোভকারীরা হামলা চালায়। ভারতীয় এই বিক্ষোভের সূত্রপাত হয় চট্টগ্রামে বাংলাদেশের একটি আদালতে হিন্দু সন্ন্যাসী চিন্ময় দাসকে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে গ্রেফতারের ঘটনার পর। নয়াদিল্লি চিন্ময়ের ঘটনাকে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের প্রতি সরকারের ধারাবাহিক নিপীড়নের অংশ হিসেবে দেখেছে, যা বাংলাদেশের বাস্তবতার সাথে মোটেও সাদৃশ্যপূর্ণ নয়। আগরতলা দূতাবাসে হামলার প্রতিক্রিয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আগরতলার মিশনে সব কনসুলার পরিষেবা স্থগিত করে এবং ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে। এই কূটনৈতিক বিরোধের পেছনে রয়েছে ভারতের প্রতি বাংলাদেশের দীর্ঘদিনের ক্ষোভ। দুই দেশের মধ্যে 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা বিশ্বের 5ম দীর্ঘতম। শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দু জাতীয়তাবাদী সরকার বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ নিয়ে সরব হয়ে উঠেছে। ঢাকার নতুন অন্তর্বর্তী সরকার বারবার এই অভিযোগ অস্বীকার করেছে। মোদি ও তার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বারবার অন্তর্বর্তী সরকারকে হিন্দু সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন, যা ঢাকার কাছে উপদেশমূলক ও দ্বিমুখী আচরণ হিসেবে ধরা হয়েছে। কেননা ভারতের ভেতর সংখ্যালঘু মুসলিমদের নির্যাতনের অভিযোগ আরও বিস্তর এবং বাংলাদেশ এ প্রসঙ্গে কখনোই ভারতকে জবাবদিহি করতে বলেনি। কিন্তু ভারত এক্ষেত্রে ন্যূনতম কূটনৈতিক শিষ্টাচার অনুসরণ করতে পারছে না। 10 ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের সংখ্যালঘুদের কল্যাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম স্বীকার করেন যে গত আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে 88টি সহিংস ঘটনায় মূলত হিন্দু সংখ্যালঘুরা টার্গেট হয়েছে। তবে বাংলাদেশের মানুষের অভিব্যক্তি হল, এই ঘটনাগুলো সংখ্যালঘু হওয়ার কারণে হয়নি, বরং ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতি তাদের সমর্থন এবং বিগত 15.5 বছরের অপশাসন চলাকালে মুসলিমদের ওপর তাদের নির্যাতনের প্রভাবে হয়েছে। জনমানুষের এই প্রতিক্রিয়া আওয়ামী লীগের মুসলিম নেতাদের ওপরও একইভাবে হচ্ছে, তাই বিষয়টিকে আলাদাভাবে সংখ্যালঘু নির্যাতন হিসেবে দেখার সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার এবং সাধারণ মানুষের মাঝে ভারত বিরোধী সেন্টিমেন্ট আরও বেড়ে যাওয়ার কারণ হল ভারতীয় রাজনীতিবিদ ও গণমাধ্যম গুটি কয়েক বিচ্ছিন্ন ঘটনাকে গণহত্যা হিসেবে তুলে ধরেছে। ভারতের বেশ কিছু মিডিয়া দাবি করেছে যে হাজার হাজার হামলা হয়েছে, যার সাথে বাস্তবতার কোনো মিলই নেই। এই মতবিরোধের কারণে বাংলাদেশ ভারতের সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব পড়েছে। সীমান্ত দিয়ে লোক চলাচল কমে গেছে। জুলাই থেকে নভেম্বরের মধ্যে কলকাতা ঢাকা ফ্লাইট এবং যাত্রীর সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। ট্রাকের যাতায়াতও সীমিত হয়ে যাওয়ায় পণ্য সরবরাহেও ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। এই চ্যালেঞ্জ ছিল হাসিনার অপসারিত আওয়ামী লীগের সমর্থকদের ওপর সংঘটিত সহিংসতা দমন করা। এর মধ্যে দেশের হিন্দু সংখ্যালঘুরা অন্তর্ভুক্ত ছিল। ভারতের কাছে হাসিনা বরাবরই একজন বিশ্বাসযোগ্য মিত্র ছিলেন।
বিশেষ করে যখন এই অঞ্চলের অন্যান্য দেশ যখন চীনের দিকে ঝুঁকে যাচ্ছিল, সেখানে হাসিনা সরকারের ভারতের সাথে আপোষ করে দেশ পরিচালনা করছিল। এরই প্রতিদান হিসেবে নয়াদিল্লি হাসিনাকে আশ্রয় দেয়। যদিও হাসিনার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ ছিল যে তিনি নিজ দেশের মানুষের গণ আন্দোলন দমনে পুলিশ ও সেনাবাহিনীকে গুলি চালানোর আদেশ দেন, যার জেরে প্রায় ২,০০০-এর মতো মানুষ নিহত হয় এবং ১১,০০০-এর বেশি মানুষ আহত হয়। হাসিনা পরবর্তী বাংলাদেশে বিচ্ছিন্ন ঘটনার জন্য ভারত নিন্দা করলেও হাসিনার নির্বিচারে মানুষ হত্যাকালীন সময়ে ভারতের পক্ষ থেকে কোনো ধরনের নিন্দা শোনা যায়নি। ভারত তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের কথা বলে মায়াকান্না করলেও তারা হাসিনার নির্দেশে সংগঠিত শত শত হত্যাকাণ্ড এড়িয়ে গেছে। অথচ হাসিনা কোনো যৌক্তিক কারণে নয়, বরং শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য এভাবে মানুষ হত্যা করেছিল। ইউনূস এই পরিস্থিতি বিশ্বের সামনে পরিষ্কার করার চেষ্টা করেছেন। তিনি স্বীকার করেছেন যে হাসিনার প্রস্থানের পর কিছু বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটেছিল, তবে তিনি জোর দিয়ে বলেছেন যে তিনি দেশের দায়িত্ব গ্রহণ করার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নত হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তিনি কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ পর্যন্ত সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ৭০ জনেরও বেশি গ্রেফতার হয়েছে। তবুও ভারতীয় মিডিয়া একপাক্ষিক চিত্র তুলে ধরেছে, যা হাসিনার মতো একজন স্বৈরশাসককে সমর্থন দেওয়ার নয়াদিল্লির ভূমিকা উপেক্ষা করেছে। হাসিনা ২ দশকের বেশি সময় ধরে বাংলাদেশে ব্যাপকভাবে অজনপ্রিয় থেকে দেশ শাসন করেছিলেন। টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে জুলাই ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা ও বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ভারতীয় সরকারের সমালোচনা করেন। তার মতে, ভারত এখন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত রাষ্ট্রীয় সুবিধা দিচ্ছে। বাংলাদেশের মানুষ ভারতের এই অবস্থানে ক্ষুব্ধ। শুধু আসিফই নন, বাংলাদেশিদের একটি বড় অংশ ভারতের অবস্থানকে দ্বিমুখী বলে মনে করে, কারণ ভারতের মুসলিমদের ওপর হওয়া উদ্দেশ্য প্রণোদিত আক্রমণগুলোর কথা তারা জানে, যেগুলো মোদির দল বিজেপির ইন্ধনেই হচ্ছে। অথচ সেগুলো নিয়ে ভারত প্রশাসন কখনোই নিজেদের অবস্থান স্পষ্ট করে না। বাংলাদেশের মানুষ মোদির মুসলিম বিরোধী মন্তব্যগুলো নিয়েও উদ্বিগ্ন। চলতি বছরের শুরুর দিকে এক নির্বাচনী বক্তৃতায় মোদি মুসলিমদের আক্রমণকারী বলে আখ্যা দেন। এছাড়াও বাংলাদেশের মানুষের ভারত নিয়ে উদ্বেগ আছে, কেননা মোদির মন্ত্রিসভায় কোনো মুসলিম মন্ত্রী নেই এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ জম্মু ও কাশ্মীরকে সেখানে কঠোর বিধি নিষেধের আওতায় রাখা হয়েছে। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, প্রথমে ভারতকে তাদের নিজেদের সংখ্যালঘু সমস্যার সমাধান করতে হবে। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির একটি নিখুঁত উদাহরণ, আর ভারত সংখ্যালঘুদের দমন করার ক্ষেত্রে প্রথম। তাই আমরা তাদের কাছ থেকে বড় ভাইয়ের মতো আচরণ আর দেখতে চাই না। নিউ ইয়র্ক টাইমসের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারত যেমন অতিরঞ্জন করেছে, তেমনি বাংলাদেশ সরকারও কিছু ঘটনা স্বীকার করতে চায়নি। বাংলাদেশকে সংখ্যালঘুদের জন্য অনিরাপদ স্থান হিসেবে তুলে ধরার ভারতের প্রচেষ্টার বিরুদ্ধে ক্ষোভ শুধুমাত্র বাংলাদেশের জনগণের মাঝেই সীমাবদ্ধ নয়। অন্তর্বর্তী সরকারের সদস্য এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতারাও তাদের ভারত বিরোধী অভিমত নির্দ্বিধায় প্রকাশ করেছেন। অন্তর্বর্তী সরকারের আইনমন্ত্রী আসিফ নজরুল বলেন, ভারত ক্রমাগত বাংলাদেশের বিরুদ্ধে এবং জুলাই বিপ্লবের বিষয়ে ভুল তথ্য ছড়াচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করা এবং এটিকে ইসলামপন্থীদের শক্ত ঘাঁটি হিসেবে উপস্থাপন করা। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভী আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ হিসেবে শেখ হাসিনার সরকার পতনের আগেই ভারতের হেজিমনির বিরুদ্ধে প্রচারণা শুরু করে আলোচনায় এসেছিলেন। পরবর্তীতে একটি প্রেস কনফারেন্সে রিজভী প্রতীকী প্রতিবাদ হিসেবে তার স্ত্রীর ভারতীয় শাড়িও পুড়িয়ে দেন। তিনি এ সময় বলেন, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং পাকিস্তানের মতো দেশগুলো আর ভারতের সঙ্গে নেই। এর কারণ ভারতের ঘৃণ্য এবং কুটিল দৃষ্টিভঙ্গি। রিজভী আরও বলেন, বাংলাদেশও আর ভারতের সঙ্গে নেই। এর একমাত্র কারণ ভারতের অহংকার এবং শোষণমূলক মনোভাব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনায়েত খান মন্তব্য করেন যে
বিজেপির পররাষ্ট্রনীতি সংকীর্ণ দৃষ্টিভঙ্গি এবং আওয়ামী লীগের প্রতি দীর্ঘদিনের নির্ভরশীলতা ও বায়াসড মনোভাবই বাংলাদেশে ভারতের ব্যাপারে আস্থা হ্রাস করেছে। তিনি টিআরটি ওয়ার্ল্ডকে আরও বলেন, বাংলাদেশের পক্ষ থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাধা সৃষ্টির কোনো যৌক্তিক কারণ নেই, বরং তারা ভারতের সাথে সম্পর্ককে ধর্মীয় দৃষ্টিকোণ বা ক্ষমতার রাজনীতি হিসেবেও দেখে না। দুদেশের সম্পর্ক যদি ভালো করতেই হয় তাহলে তা কেবল পারস্পরিক শ্রদ্ধা ও প্রতিদানমূলক ভিত্তিতেই সম্ভব হতে পারে। ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ক অধ্যাপক এবং সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির সাউথ এশিয়ান স্টাডিজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো শ্রীরাধা দত্ত মনে করেন, ভারতের মূলধারার মিডিয়া এবং ডানপন্থী ও উগ্র চিন্তাধারার সোশ্যাল মিডিয়ার ভুল তথ্য এবং ঘৃণাপূর্ণ বক্তব্য দুই দেশের মধ্যে শত্রুতা ও উত্তেজনা বৃদ্ধি করেছে। তিনি বলেন, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী রাজনৈতিক বিভাজন সৃষ্টি করে এবং শত্রুতা বাড়িয়ে উপকৃত হতে চায়। উভয় দেশের সরকারকে নিজেদের কথা ও কাজে একজন বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে থাকতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এদিকে ফ্যাক্ট-চেক সংস্থা রিউমার স্ক্যানার সম্প্রতি এক গবেষণায় জানিয়েছে, হাসিনার পতনের পর থেকে ৪৯টি ভারতীয় মিডিয়া আউটলেট বাংলাদেশ সম্পর্কে ১৩টি মিথ্যা গল্প ছড়িয়েছে। এসব গল্পের অনেকগুলোই দেশের গণতান্ত্রিক আন্দোলনকে ইসলামপন্থীদের আন্দোলন হিসেবে চিত্রায়িত করেছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ৯ ডিসেম্বর ঢাকা সফরে এসে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার একটি প্রয়াস চালান। আগস্টে গণঅভ্যুত্থানের পর হাসিনার ভারত পলায়নের পর এটি ছিল বাংলাদেশের প্রথম কোনো উচ্চপদস্থ ভারতীয় কর্মকর্তার সফর। এ সফর চলাকালে দুদেশের কর্মকর্তারা বিদ্যমান উত্তেজনার ব্যাপারে নিজেদের উদ্বেগ প্রকাশ করেছে এবং বৈরিতা কমানোর পথ নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। কিন্তু এরপরও ভারতীয় মিডিয়া ও বিজেপির রাজনীতিবিদদের বাংলাদেশ বিরোধী বক্তব্যের লাগাম টেনে ধরা যায়নি। তাই দুদেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে এখনই আশাবাদী হওয়ার মতো কারণও খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।